নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জিৎ চক্রবর্তী। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। লাস্ট 10 বছর ধরে বিভিন্ন প্রজেক্টে আমি কাজ করছি। সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ইউটিউব চ্যানেল। আজকে কী নিয়ে আলোচনা হতে চলেছে তা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তাই দেরি না করে চলুন সরাসরি শুরু করা যাক। গ্রাম বা শহরতলিতে এরকম অনেক জমি থাকে যেগুলো রেল লাইনের একদম পাশেই। এক্ষেত্রে আপনি হয়তো সাউন্ডপ্রুফ জানালা লাগিয়ে বা দরজা লাগিয়ে আওয়াজটাকে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু সেই রেল লাইনে ট্রেন যাওয়ার যে ভাইব্রেশন সেটাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে এক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত ফাউন্ডেশন, সঠিক ডিজাইনের ফাউন্ডেশন আপনাকে দিতে হবে। আদারওয়াইজ এই বাড়ি কম্পনের কারণে কিন্তু দেওয়ালে ক্র্যাক আসবে, ফাউন্ডেশন দুর্বল হয়ে যাবে। সাধারণত রেল লাইনের ধারের মাটির দুটো সমস্যা হয়। এক হচ্ছে কম্পন, ভাইব্রেশন অল টাইম হচ্ছে। সেকেন্ড হচ্ছে মাটির যে স্ট্রেংথ বা হার্ডনেস সেটা আস্তে আস্তে হারিয়ে যায়। তার কারণ হচ্ছে মাটিগুলো যেই ভাইব্রেট হচ্ছে সেই মাটিগুলো বসতে থাকে। তার ফলে কি হয়, আপনার কলমের ক্ষতি হয় এবং কলমের নিচের যে মাটি সেটাও কিন্তু একটা টাইমে বসে যাবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে রেল লাইন থেকে কত দূরে আপনার বাড়ি করা সেফ, অর্থাৎ যে ডিস্টেন্সে বাড়ি করলে আপনার কম্পনজনিত সমস্যা অতটা হবে না। সেকেন্ড হচ্ছে ফাউন্ডেশনকে কিভাবে করলে এই কম্পনকে প্রতিরোধ করতে পারবে। এবং থার্ড হচ্ছে কি প্রসেসে দেওয়াল বা কলমের ফাটলকে এড়ানো যায় এবং দীর্ঘস্থায়ী একটা বাড়ি তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। অনবরত হেভিওয়েট রেল যাওয়ার কারণে ট্রেনের লাইন থেকে নিচে যে গ্রাভেল দেয়া থাকে বা বড় বড় দেখবেন পাথর দেয়া থাকে, সেই পাথরে সেই ট্রেনের যে ভাইব্রেশনটা বা কম্পনটা নিয়ে নেয় এবং সেই পাথর থেকে মাটিতে মিশে যায় এবং মাটির যেটা ধর্ম সেটা হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেয়। যাদের বাড়ি আছে তারা ভালোভাবেই জানবেন যে বাড়িটা কত কাঁপে যখন ট্রেনটা যায়। এবার প্রথম পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু ইটের ভিতের বাড়ি করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে এবং বেশি দিন সেই বাড়ি টিকবে বলেও মনে হয় না। আপনি হয়তো বলতে পারেন যে আগেকার দিনের বাড়ি তো আসে, কিন্তু তার দেওয়াল হয়তো দেখবেন 15 ইঞ্চি আসে এবং তার ভিত দেখবেন আপনার থেকেও লম্বা করে ভিত খোলা আসে। সেখানে যা ইট খরচ হয়েছে সেই ভিতটাতে আপনার আজকের ডেটে একটা বাড়ি দাঁড়িয়ে যাবে। তাই সেটার সঙ্গে তুলনা করবেন না। আজকের ডেটে ফাউন্ডেশন যেটা হয় সেইভাবে যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু ইটের ফাউন্ডেশন এই অঞ্চলে অন্তত চলবে না। তার কারণ এখানে সবসময় ভাইব্রেট হচ্ছে। এবার এটা পরিষ্কার হয়ে গেল যে এখানে কলম স্ট্রাকচার বা ফ্রেম স্ট্রাকচারে আপনাকে বাড়ি করতে হবে। এবার যেটা দেখতে হবে যে এই যে কম্পন হচ্ছে, কম্পনের ফলে কি হচ্ছে, মাটিটা অল টাইম কাঁপছে এবং তার ফলে কি হচ্ছে, সেই কলমের নিচে যে মাটিটা সেটা কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে। দেখবেন একটা কোনো পাত্রে যদি বালি বা মাটি নেন, নিয়ে সেইটা পাত্রটাকে যদি নাড়াতে থাকেন, দেখবেন সেটা আস্তে আস্তে বসে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু সেম, সেই মাটিটা বসে যাবে। বসে গেলে কি হবে, সেই কলমটা বসবে, বসা মানেই আপনার দেওয়ালে ক্র্যাক আসবে। তাই পুকুর পাড়ের বাড়ির মতো এখানেও চেষ্টা করতে হবে যাতে র্যাফট ফাউন্ডেশন দেওয়া যায় বা কম্বাইন্ড ফুটিং ফাউন্ডেশন দেওয়া যায়। কম্বাইন্ড ফুটিং মানে প্রত্যেকটা কলমের ফুটিং একসাথে জুড়ে দেওয়া, অন্তত ভিতরে না হোক বাইরের দিকটা জুড়ে দিলে কি হবে, কলমগুলো একটার সঙ্গে আরেকটা কানেক্টেড থাকবে। কোনো সময় যদি একটা কলমের মাটি বসেও যায় তাহলে আপনার বিল্ডিংয়ের কোনো কিন্তু ক্ষতি হবে না। সেকেন্ড হচ্ছে, এখানেও চেষ্টা করতে হবে একের বেশি টাই বিম দেওয়ার। তার কারণ হচ্ছে টাই বিমটা বেশি দিলে আপনার তলার যে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা একটা সলিড ব্লক তৈরি হয়ে যাবে, যার ফলে বিল্ডিং ওপরে যতই কাঁপুক না কেন কিছু ক্ষতি হবে না। এবং থার্ড পয়েন্ট হচ্ছে, কলমের ডেপথ আপনাকে বাড়াতে হবে, কারণ মাটি যত উপরে থাকবেন তত কিন্তু ভাইব্রেশন বেশি থাকে। মাটি যত নিচে নেমে যাওয়া যায় ভাইব্রেশন কিন্তু আস্তে আস্তে কমে। তাই কলমের সাইজ কিন্তু আপনাকে এখানে ওই সাধারণ থাম্বরুল অনুযায়ী 4 ফুটের গর্ত করে করলে হবে না, এখানে আপনাকে একটু ডিপ করতে হবে। এবার আসছি যে কতটা ডিস্টেন্স আপনি কলমটা করবেন। সাধারণত একটা থাম্বরুল হিসেবে দেখা যায় যে মোটামুটি 33 ফুট বা 10 মিটার দূরত্বের পর থেকে আস্তে আস্তে কম্পন কমে যায় এবং তারপর যত দূরে সম্ভব বাড়ি করা যায় ততই ভালো হয়। কিন্তু একান্ত উপায় না থাকলে 33 ফুটের পরে আপনি বাড়ি করবেন। তবে আরেকটা জিনিস মাথায় অবশ্যই আপনাকে রাখতে হবে যে সেই জায়গাটা রেলের আওতায় আসছে না তো, অর্থাৎ আইনি জটিলতায় যেন জড়িয়ে পড়বেন না, সেটাও কিন্তু মাথায় রেখে বাড়ি করবেন। এবার হচ্ছে দেয়ালের ফাটল কিভাবে এড়াবেন। দেয়ালের ফাটল এড়ানোর জন্য ফার্স্ট আপনাকে দেখতে হবে যে দেওয়ালে যে আপনি ইট ইউজ করবেন সেটা যেন 1 নম্বর ইট হয়, কারণ আপনি 1 নম্বর ইটে বাড়ি করলে তার ফাটল ধরার চান্স কিন্তু খুব কম, তাতে জয়েন্ট খুব ভালো হয়। সেকেন্ড হচ্ছে মশলাটার অনুপাত যেন ঠিক থাকে, ঠিকঠাক পর্যাপ্ত জল দেওয়া হয়। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু অনেক কাজে লাগবে।
এবার যখন আপনার কলমের সাইডে দেওয়াল হবে, অর্থাৎ একটা কলম আছে তার সাইডে দেওয়াল হচ্ছে, সেখানে কিন্তু আপনার কলমে প্রপার চিপিং থাকতে হবে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এই জয়েন্টের জায়গাগুলোয় যদি সম্ভব হয় মেস ইউজ করুন বা নেট ইউজ করুন, যেটা জানালার জালের মতো অনেকটা। এটা দিলে কি হয়, ওই কলম আর দেওয়ালের মাঝে যে ফাটল সেটা কিন্তু আসবে না। এটা শুধুমাত্র রেল লাইনের পাশের বাড়িই নয়, আপনি যে কোনো বাড়িতে করতে পারেন, কোনো দিন আপনার বাড়ি কিন্তু ফাটবে না। এবার যদি আপনার মনে হয় সেই জায়গাটা ভরাট করা বা আশপাশে পুকুর আছে, তাহলে কিন্তু অবশ্যই সয়েল টেস্ট করতে হবে আপনাকে, এবং প্রয়োজনে পাইল ফাউন্ডেশন ইউজ করতে হবে। কারণ পুকুরের ধারের বাড়ি বা মেন রোডের ধারের বাড়ি এতটা কিন্তু এফেক্টেড হবে না যতটা এফেক্টেড একটা রেল লাইনের ধারে বাড়ি হবে। তাই বাড়ি করার আগে অনেক চিন্তাভাবনা করে ভেবে চিনতে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে ঠিকঠাক ডিজাইন করে ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করে তবেই কিন্তু বাড়ি করুন, নাহলে কিন্তু আপনার স্বপ্নের বাড়ি, ভবিষ্যৎ সমস্ত কিছু জলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আপনার দিনটি শুভ হোক।